নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ থেকে সেট 1 অর্থাৎ প্রথম পর্বে আমি 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করছি। এই প্রশ্নগুলোর মান হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি প্রথমে তোমাদের কোন কোন প্রশ্নগুলি সমাধান করব সেই প্রশ্নগুলি দেখাচ্ছি, তারপরে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আইন বলতে তুমি কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, নৈতিক আইন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, আইনের প্রকৃতির দুটি সমালোচনা আলোচনা করো। 4 নম্বরে আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে ব্যাপক অর্থে আইন বলতে কী বোঝায়? 6 নম্বরে সংকীর্ণ অর্থে আইন বলতে কী বোঝো? 7 নম্বরে রাষ্ট্রবিজ্ঞানী উইলসন আইনের কী সংজ্ঞা দিয়েছেন? 8 নম্বরে প্রাকৃতিক আইন কাকে বলে? প্রাকৃতিক আইন সম্পর্কে কারা প্রথম আলোচনা শুরু করেন? 9 নম্বরে প্রাকৃতিক আইনের দুটি সমালোচনা উল্লেখ করো। 10 নম্বরে আইনের উৎসগুলি কি কি? 11 নম্বরে হল্যান্ডের মতে আইন কি? 12 নম্বরে জন অস্টিনের মতে আইন কি? 13 নম্বরে টি.এইচ. গ্রিন আইন বলতে কি বুঝিয়েছেন? 14 নম্বরে স্যাভিনির মতে আইন বিষয়ে রাষ্ট্রের কাজ কি স্বাধীন? 15 নম্বরে বার্কারের মতে আদর্শ আইনের মধ্যে কি কি গুণ থাকতে হবে ব্যাখ্যা করো। 16 নম্বরে মার্ক্সবাদীদের মতে আইন কি? 17 নম্বরে ভিসিনস্কি আইন বলতে কি বুঝেছেন? 18 নম্বরে হেগেলের মতে আইন কি? 19 নম্বরে আইনের অনুশাসন বলতে কি বোঝো? 20 নম্বরে আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি? 21 নম্বরে আইন সম্পর্কে বিশ্লেষণমূলক মতবাদের মূল বক্তব্য লেখ। 22 নম্বরে আইন সম্পর্কে ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য কী? 23 নম্বরে আইন সম্পর্কে দার্শনিক মতবাদের মূল বক্তব্য কী? 24 নম্বরে আইন সম্পর্কে সমাজবিজ্ঞানমূলক মতবাদের মূল বক্তব্য কী? এই মতবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখ। 25 নম্বরে ল্যাস্কির মতে আইন কী? 26 নম্বরে আইন ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য লেখ। 27 নম্বরে সাধারণভাবে আইনকে কভাগে ভাগ করা যায় ও কী কী? 28 নম্বরে জাতীয় বা রাষ্ট্রীয় আইন কাকে বলে? 29 নম্বরে জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? 30 নম্বরে সরকারি আইন এবং বেসরকারি আইন কাকে বলে? এই প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে। এরপরে প্রশ্নের সমাধানগুলি করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আইন বলতে তুমি কি বোঝো? আইনের সংজ্ঞা: সাধারণ অর্থে আইন বলতে বোঝায় সেই সমস্ত নির্দিষ্ট নিয়মকানুন যা কোনো না কোনো কারণে মানতে হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কেবলমাত্র রাষ্ট্রের দ্বারা সৃষ্ট নিয়মকানুনকে আইন বলা হয়। এই নিয়মকানুনগুলি ব্যক্তির বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং তা লঙ্ঘন করলে ব্যক্তিকে শাস্তি পেতে হয়। প্রকৃতপক্ষে আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী একটি বিধিবদ্ধ ব্যবস্থা। অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের আদেশ। 2 নম্বরে নৈতিক আইন কাকে বলে? মনুষ্য জীবনে ভালো মন্দ, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, সত্য মিথ্যা প্রভৃতি বোধ রয়েছে। সুস্থ জীবনের স্বার্থে মানুষকে এই নৈতিক নিয়মগুলি মেনে নিতে হয়। এই নৈতিক নিয়মগুলোকেই নৈতিক আইন বলা হয়। এই নৈতিক আইনের ভিত্তি হলো মানুষ। নৈতিক আইন মূলত মানসিক আচার আচরণের সঙ্গে সামাজিক উদ্দেশ্যের সমন্বয় সাধনের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। 3 নম্বরে আইনের প্রকৃতির দুটি সমালোচনা আলোচনা করো। যেহেতু আইনের প্রকৃতি সম্পর্কে কোনো ঐক্যমত গড়ে ওঠেনি, তাই বিভিন্ন তাত্ত্বিকগণ নানানভাবে আইনের প্রকৃতির সমালোচনা করেছেন। আইনের প্রকৃতির বিরুদ্ধে দুটি সমালোচনা হল: দার্শনিক মতবাদ নানা দিক থেকে সমালোচিত হয়েছে। বাস্তব দৃষ্টিকোণ থেকে না দেখে এই মতবাদ আইনকে আদর্শের প্রকাশ বলে, বর্ণনা করে বলে এই মতবাদ কাল্পনিক মতবাদ হিসেবে খ্যাতি লাভ করেছে।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য হলো আইনকে কখনোই নৈতিকতার মানদণ্ডে পর্যালোচনা করা উচিত নয়। আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য বিদ্যমান। নৈতিকতার চোখে যা অন্যায়, আইনের ক্ষেত্রে তা নাও হতে পারে। মার্ক্সীয় মতবাদে সমাজ জীবনে সহযোগিতার দিকটি উপেক্ষিত হয়েছে বলে সমালোচকরা মনে করেন। শ্রেণী স্বার্থ ও শ্রেণীদ্বন্দ্ব এখানে অত্যধিক গুরুত্ব পেয়েছে। আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখ। আইনের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল: আইন হল বিধিবদ্ধ কতগুলি আচার আচরণ। আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আইনের বিধানগুলি সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সার্বজনীন। আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি দিতে পারে। ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়? রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল আইন। ব্যাপক অর্থে আইন বলতে বিভিন্ন সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন এবং প্রাকৃতিক আইনসমূহকে বোঝায়। মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য যে নিয়মকানুন রয়েছে তাকে সামাজিক আইন বলে। এই সময় সামাজিক শৃঙ্খলা রক্ষা করার জন্য নানান ধর্মীয় শাস্ত্রে বিধান দেওয়া হতো, তাকেই ধর্মীয় আইন বলা হয়। আবার সমাজে ন্যায়, নীতি, সৎ অসৎ সম্পর্কিত নিয়মাবলীকে বলা হয় নৈতিক আইন। 6 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়? রাষ্ট্রবিজ্ঞানের সংকীর্ণ অর্থে আইন শব্দটিকে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকেই বোঝায়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে আইন হল সেই সব নিয়মকানুন যা রাষ্ট্র দ্বারা সৃষ্ট ও প্রযুক্ত হতে পারে, যেগুলি অমান্য করলে রাষ্ট্র শাস্তি প্রদান করে। এইসব আইনের পশ্চাতে কোনো ঐশ্বরিক শক্তির ভূমিকাকে স্বীকার করা হয় না। রাষ্ট্রবিজ্ঞানী উইলসন আইনের কি সংজ্ঞা দিয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইলসনের মতে আইন হল সাধারণ মানুষের প্রতিষ্ঠিত আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা সুনির্দিষ্ট আকারে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছে। তিনি আরও বলেন, এর পশ্চাতে সরকারি ক্ষমতা ও কর্তৃত্বের সমর্থন আছে। 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক আইন কাকে বলে? প্রাকৃতিক আইন সম্পর্কে কারা প্রথম আলোচনা শুরু করেন? প্রাকৃতিক জগতের ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় যে তার মধ্যে কতগুলি কার্যকারণ সম্পর্ক স্বাভাবিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। সমাজের স্বাভাবিক ও ন্যায়নীতিবোধ এবং বিচারবুদ্ধির ভিত্তিতে যেসব সার্বজনীন নিয়মাবলী গড়ে ওঠে, যা সমাজের সব মানুষ মেনে চলতে বাধ্য থাকে, সেগুলিকে সাধারণ প্রাকৃতিক আইন বলা হয়। এরূপ আইনকে কার্যকর করার জন্য কোনো সার্বভৌম কর্তৃপক্ষের প্রয়োজন হয় না। এই আইনের ভিত্তি হল নৈতিক মূল্য। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সফিস্ট দার্শনিকদের রচনায় প্রাকৃতিক আইন সম্পর্কে আলোচনা শুরু হয়। 9 নম্বরে, প্রাকৃতিক আইনের দুটি সমালোচনা উল্লেখ করো। উত্তর, প্রাকৃতিক আইনের দুটি সমালোচনা হল: অস্পষ্ট। প্রাকৃতিক আইন রাষ্ট্রীয় আইনের মতো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নয়, কারণ এই আইন প্রকৃতি সৃষ্ট, ফলে বিধিবদ্ধভাবে লিপিবদ্ধ থাকে না। এই জন্য ব্যক্তিভেদে ও সমাজভেদে যথাক্রমে এর ব্যাখ্যা ও প্রয়োগ ভিন্ন হয়। পরিবর্তনশীলতা। প্রাকৃতিক আইন যেহেতু নৈতিকতার উপর ভিত্তিশীল, সেহেতু সমালোচকদের মতে ন্যায় নীতিবোধ সমাজভেদে এমনকি ব্যক্তিভেদেও পরিবর্তনশীল, ফলে এই আইন সমাজভেদে পরিবর্তিত হয়। তাই এই আইনের সার্বজনীনতার সাধারণ ধারণাও সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত হয়, কারণ কোনো আইনই শাশ্বত নয়। সমাজ পরিবর্তনের সঙ্গে যে কোনো আইন পরিবর্তিত হওয়া কাম্য, নতুবা তা সমাজের অচল অবস্থা সৃষ্টি করবে। 10 নম্বরে, আইনের উৎসগুলি কি? আইনের উৎসসমূহ। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উৎস থেকে আইনের উৎপত্তি ঘটেছে, যেমন প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি, আইনসভা। 11 নম্বরে, হল্যান্ডের মতে আইন কি? প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড এর মতে আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রযুক্ত।
তিনি আইনের উৎস হিসেবে প্রথা, ধর্ম, বিচার বিভাগের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি এবং আইন প্রণয়নের কথা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি আইনকে রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতার ও সামাজিক মূল্যবোধ রক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখেছেন। 12 নম্বর জন অস্টিনের মতে আইন কি? জন অস্টিনের মতে আইন হল অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। তার মতে সার্বভৌমত্বের আদেশই হলো আইনের একমাত্র উৎস। প্রতিটি রাষ্ট্রে একটি সার্বভৌম কর্তৃপক্ষ থাকে। আইনের পশ্চাতে সার্বভৌমের সমর্থন থাকে বলে আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। 13 নম্বর প্রশ্ন, টি.এইচ. গ্রিন আইন বলতে কি বুঝিয়েছেন? টি.এইচ. গ্রিন 19 শতকের একজন ব্রিটিশ দার্শনিক ছিলেন, যিনি আইন ও রাজনৈতিক দর্শনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার মতে আইন হল অধিকার ও কর্তব্যের সঙ্গে যুক্ত এমন একটি অবস্থা যা রাষ্ট্র কর্তৃক কার্যকর হয়ে থাকে। তিনি আইনকে শুধুমাত্র নিয়ম কেন্দ্রিকতা হিসেবে বিচার করেননি, বরং নৈতিক জীবনযাপন ও সামাজিক কল্যাণকে উন্নত করার একটি উপায় হিসেবে গণ্য করেছেন। 14 নম্বর প্রশ্ন, স্যাভিনির মতে আইন বিষয়ে রাষ্ট্রের কাজ কি? উত্তর, স্যাভিনির মতে আইন বিষয়ে রাষ্ট্রের কাজ আইন তৈরি করা নয়, আইনের যথার্থতা উপলব্ধি করা ও তা প্রয়োগ করা। তিনি মনে করেন সমাজের মধ্যে সংখ্যালঘু অপরাধী শ্রেণীভুক্ত মানুষই কেবল শাস্তির ভয়ে আইন মেনে চলে তাই নয়, বরং অধিকাংশ মানুষ অভ্যাসবশত অচেতনভাবেই আইন মান্য করে। 15 নম্বরে বার্কারের মতে আদর্শ আইনের মধ্যে কি কি গুণ থাকতে হবে ব্যাখ্যা করো। উত্তর, বার্কারের মতে আদর্শ আইনকে কেবল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য হতে হবে তাই নয়, এর সঙ্গে আইনটির মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয়েরই উপস্থিতি থাকতে হবে। বৈধতা বলতে আইনের পশ্চাতে সার্বভৌম শক্তি অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ও সমর্থনকে বোঝায়। আবার সামাজিক ন্যায়নীতিবোধের উপর প্রতিষ্ঠিত আইনকে নৈতিক মূল্য বলা হয়। তাই বার্কার স্বাধীনতা বলতে নিয়ন্ত্রিত স্বাধীনতার কথাই বলেছেন এবং এই স্বাধীনতা শুধুমাত্র অনির্দিষ্ট পথেই সম্ভব বলে তিনি মনে করেন। 16 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে আইন কি? উত্তর, মার্ক্সবাদী তাত্ত্বিক মার্ক্স ও এঙ্গেলস এর মতে আইন হল সমাজের শাসক শ্রেণী তথা বিত্তমান শ্রেণীর ইচ্ছার প্রকাশ। রাষ্ট্রীয় আইন হল সমাজের উপরি কাঠামোর অন্তর্ভুক্ত, যা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই অর্থনৈতিক কাঠামোতে যে শ্রেণীর ক্ষমতা বেশি, রাজনৈতিক ব্যবস্থায় আইন সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তারা মনে করেন শ্রেণীবিভক্ত সমাজে আইনকে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষাকারী বিধি হিসেবে দেখা হয় এবং অন্য সকল শ্রেণীর মানুষকে তা মানতে বাধ্য করা হয়। আর্থিক ব্যবস্থার বিনাশ ও বন্টনের উপরই আইনের চরিত্র নির্ভরশীল। তাই কেবলমাত্র শ্রেণীহীন, শোষণহীন, সাম্যবাদী সমাজেই আইন প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। 17 নম্বর প্রশ্ন, ভিসিনস্কি আইন বলতে কি বুঝিয়েছেন? উত্তর, ভিসিনস্কি এর মতে আইন হল সেই সব আচরণবিধি যার মাধ্যমে সমাজে বিত্তমান শ্রেণীর ইচ্ছার প্রকাশ ঘটে থাকে। বিধিবদ্ধ আইন, আদেশ, অধ্যাদেশ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত রীতিনীতি ও প্রথাগুলিতে এই আচরণবিধি মূর্ত হয়ে ওঠে। হেগেলের মতে আইন কি? উত্তর, হেগেলের মতে আইন হল সমাজের প্রজ্ঞা ও সর্বোচ্চ নীতির অভিব্যক্তি। আইনের মধ্যে দিয়ে রাষ্ট্রের নৈতিকতা ও যুক্তিময়তার প্রকাশ ঘটে থাকে। এটি নিছক উপর থেকে আরোপিত নিয়মের সমষ্টি নয়, বরং সমষ্টিগত নৈতিক চেতনা ও সমাজে যৌক্তিক কাঠামোর প্রতিফলন। তিনি যুক্তি দেন আইন একটি দ্বান্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত হয়। এইভাবে আইন সুশৃঙ্খল পদ্ধতিতে স্বাধীনতাকে বাস্তবায়িত করে থাকে, যা সম্মিলিত ইচ্ছার সঙ্গে ব্যক্তির ইচ্ছার পুনর্মিলনের প্রতিনিধিত্ব করে। আইনের অনুশাসন বলতে কি বোঝো? অধ্যাপক ডাইসি হলেন আইনের অনুশাসন এর প্রধান রূপকার।
তিনি আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। আইনের শাসন ধারণাটি ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। আইনের অনুশাসনের মূল বক্তব্য। আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য এবং আইনের চোখে সাম্যকে বোঝায়। আইনের চোখে সাম্যকে বোঝায়। আইনের প্রাধান্য থাকলে সরকার বেআইনিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। আবার আইনের চোখে সমান বলে বিবেচিত হওয়ার ফলে ধনী নির্ধন, অভিজাত অভাজন ও স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে স্বাধীনতা ভোগ করতে সমর্থ হয়। 20 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি? আইনের তত্ত্বকে বিশ্লেষণ করলে যে মতবাদগুলির পরিচয় পাওয়া যায় তা হল দার্শনিক ও ভাববাদী মতবাদ, বিশ্লেষণমূলক মতবাদ, ঐতিহাসিক মতবাদ, তুলনামূলক মতবাদ, সমাজবিজ্ঞানমূলক মতবাদ আর মার্ক্সীয় মতবাদ। 21 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে বিশ্লেষণমূলক মতবাদের মূল বক্তব্য লেখ। বিশ্লেষণমূলক মতবাদ অনুসারে আইন হল সার্বভৌমের আদেশ। এক্ষেত্রে সার্বভৌমকে আইনের উৎস, ধারক ও বাহক বলা হয় এবং বিশ্বাস করা হয় যে আইন এক নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রচিত হয়। এই আইনকে বলবৎ করার জন্য প্রয়োজন হয় এক সার্বভৌম শক্তির। এই মতবাদে আইনকে উপযোগিতা, প্রয়োজন এবং নিয়ন্ত্রণের শক্তি হিসেবে দেখা যায়। এই কারণেই আইন লঙ্ঘন করলে শাস্তি প্রাপ্য বলেই মানুষ আইন মেনে চলে। উল্লেখযোগ্য তাত্ত্বিকগণ আইনের বিশ্লেষণমূলক প্রবক্তা হলেন অস্টিন, বেনথাম, বোদা, হবস প্রমুখ। পরবর্তীকালে এই মতবাদের সঙ্গে যুক্ত হন হল্যান্ড, উইলবি, হ্যান্স কেলসেন প্রমুখ। 22 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য কি? উত্তর, আইন সম্পর্কে ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য হল মানুষ শাস্তি পাওয়ার ভয়ে আইনকে মেনে চলে না। আইনের গুরুত্ব উপলব্ধি করার জন্যই আইনকে মান্য করে চলে। সমাজ পরিবর্তনের প্রতিফলন আইনের উপর পড়ে বলেই সমাজে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তিত হয়। তাই আইনকে কোনোভাবেই শুধু সার্বভৌম শক্তির আদেশ বলে মেনে নেওয়া যায় না। প্রত্যেক সমাজে সামাজিক প্রথা, রীতিনীতি ও লোকাচার প্রভৃতি থাকে। এগুলি পরবর্তীকালে আইনের মর্যাদা পায়। উল্লেখযোগ্য তাত্ত্বিকগণ। এই মতবাদের উল্লেখযোগ্য তাত্ত্বিকরা হলেন হেনরি মেইটল্যান্ড, স্যার ফ্রেডরিক পোল্ক, সিজউইক এবং স্যাভিনি প্রমুখ। 23 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে দার্শনিক মতবাদের মূল বক্তব্য কি? উত্তর, অ্যারিস্টটল, রুসো, হেগেল সহ স্টোয়িক দার্শনিকগণ মনে করেন আইনকে দার্শনিক মানদণ্ডে বিচার করে প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য। তারা ন্যায় বিচারের ধারণাকে আদর্শ আইন ব্যবস্থায় রূপান্তরিত করতে চান। দার্শনিক মতবাদী বাস্তব জগতের পরিবর্তে নৈতিক মানদণ্ডে আইনের বিচার বিশ্লেষণ করার পক্ষপাতী। 24 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে সমাজবিজ্ঞানমূলক মতবাদের মূল বক্তব্য কি? এই মতবাদের কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। আইন সম্পর্কে সমাজবিজ্ঞানমূলক মতবাদের মূল বক্তব্য হল সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে আইন প্রণীত হয়। আইন হল সামাজিক শক্তির ফল। উপযোগিতার মানদণ্ডে আইনের সার্থকতা বিচার করাই এই মতবাদের মূল লক্ষ্য। তাত্ত্বিকগণ আইনের সমাজবিজ্ঞানমূলক মতবাদের কয়েকজন প্রবক্তা হলেন দুগুই, রস্কো পাউন্ড, হোমস প্রমুখ। তাদের মতে আইনের উৎপত্তি হয় সমাজের প্রয়োজন থেকে, এটি কোনো সার্বভৌমের আদেশ নয়। 25 নম্বর প্রশ্ন, ল্যাস্কির মতে আইন কি? উত্তর, অধ্যাপক ল্যাস্কি মনে করতেন যে রাষ্ট্রীয় কর্তৃত্বের মানদণ্ডের ভিত্তিতে নয়, বরং উচ্চতর কোনো মানদণ্ডের ভিত্তিতে আইনের প্রকৃতি ব্যাখ্যা করা প্রয়োজন। কোনো আইনকে যদি ব্যক্তির বিবেক থেকে ন্যায্য বলে না মনে হয় তাহলে ব্যক্তি তার প্রতি
আনুগত্য প্রদর্শন করবে না। এইভাবে ব্যক্তির সুবুদ্ধি বা বিবেককে বিচারকের স্থান দিয়ে ল্যাস্কি আইনের গুরুত্ব আলোচনা করে। 26 নম্বর প্রশ্ন, আইন ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য লেখ। উত্তর, আইন ও নৈতিক বিধির মধ্যে পার্থক্যগুলি হল: সংজ্ঞাগত পার্থক্য: আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং আইনের প্রভাব রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে লক্ষ্য করা যায়। নৈতিক বিধি মানুষের অন্তর্জীবন এবং বহির্জীবন, তার চিন্তা, অনুভূতি সব কিছুই নিয়ন্ত্রণ করে। ক্ষমতাগত প্রশ্নে পার্থক্য: আইনের পেছনে সার্বভৌম ক্ষমতার সমর্থন থাকে বলে আইন ভঙ্গকারীকে আইন নির্দিষ্ট শাস্তি দিতে পারে। অপরদিকে নৈতিক বিধি ভঙ্গকারীকে বিবেকের দংশন বা লোকনিন্দা ছাড়া কোনো প্রকার দৈহিক শাস্তি পেতে হয় না। বিষয়গত পার্থক্য: আইনের বিষয়গুলি নৈর্ব্যক্তিক, নৈতিক বিধিগুলি মূলত বিষয়গত। মদ্যপান কারো কাছে নৈতিক, কারো কাছে অনৈতিক। সাধারণভাবে আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, সাধারণভাবে প্রকৃতি ও চরিত্র অনুযায়ী আইনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইন, 2 নম্বরে আন্তর্জাতিক আইন। 28 নম্বরে জাতীয় বা রাষ্ট্র আইন কাকে বলে? উত্তর, রাষ্ট্রের এলাকার মধ্যে সার্বভৌম শক্তি দ্বারা প্রযুক্ত আইনই জাতীয় আইন নামে পরিচিত। এই আইন হলো সেই আইন যা জাতির ইচ্ছা, দেশের ইচ্ছা বা স্বার্থে পরিচালিত হয়ে থাকে। জাতীয় আইনের পিছনে শাসকের চিন্তা ভাবনা প্রাধান্য পেলেও জনসাধারণের মতামত ও মূল্যবোধও গুরুত্ব পায়। রাষ্ট্রীয় সীমানার মধ্যে জাতীয় আইনকে বলবৎ করার জন্য আলাদা করে কোনো আইনের প্রয়োজন হয় না। 29 নম্বর প্রশ্ন, জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? জাতীয় আইনের শ্রেণীবিভাগ: জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে দুভাগে ভাগ করা হয়, যথা সরকারি আইন, বেসরকারি আইন। সরকারি আইন আবার 3 ভাগে বিভক্ত, যথা সাংবিধানিক আইন, শাসন সংক্রান্ত আইন এবং ফৌজদারি আইন। আবার সাংবিধানিক আইনের 2টি ভাগ হল লিখিত আইন এবং অলিখিত আইন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সরকারি আইন এবং বেসরকারি আইন কাকে বলে? সরকারি আইন ব্যক্তি, নাগরিক, গোষ্ঠী, সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের আইন হলো সরকারি আইন। সরকার মন্ত্রিসভায় বা ক্যাবিনেটের বিলের মাধ্যমে প্রস্তাব নেয় এবং পার্লামেন্টে বা সংসদের মাধ্যমে এই আইন পাস করা হয়। বেসরকারি আইন যে আইন সরকার কর্তৃক রচিত হয় না, যে আইন সরকার কর্তৃক বলবৎ হয় না, যে আইনের মাধ্যমে ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রিত হয় না, তাকে বেসরকারি আইন বলে। বেসরকারি আইন মেনে চলতে সবাই বাধ্য নন। রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।